এই পাগল দেখতে পাস না? কি হয়েছে সাহেব? সাহেবরা আসছেন, ওইদিকে যা। তোমরা কি জানোই নি কে? যে মানুষটাকে তোমরা পাগল বলছো, পাথর মারছো, জানোই নি কে? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যা শুধু আপনাদের চোখই ভেজাবে না, বরং আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। এই গল্প সেই নাম না জানা নায়কের, যাকে দুনিয়া পাগল ভেবে পাথর মারতে থাকত, কিন্তু যার বুকে সাজানো মেডেল আর শরীরে লেগে থাকা আঘাত এই দেশের সুরক্ষার সাক্ষী দিচ্ছিল। ভাবুন, যে তেরঙ্গাকে আমরা আর আপনারা বছরে দুবার ওড়ানোর পর ভুলে যাই, সেই তেরঙ্গার রক্ষার জন্য এক মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আজকের ঘটনা মানবতা আর দেশভক্তির এমন এক উদাহরণ যা শুনে আপনার বুক গর্বে চওড়া হয়ে যাবে। তো চলুন শুরু করি। শিহরণ জাগানো এই কাহিনী দুপুর 2টোর সময়ের উত্তর ভারতের এক ছোট শহরের প্রধান মোড় অর্থাৎ ঘণ্টাঘর চত্বর পুরোপুরি পুড়ছিল। মে মাসের গরম ছিল আর লু বইছিল। রাস্তার পিচ গলে যাবার উপক্রম ছিল। এই ভিড়ভাট্টাপূর্ণ মোড়ের এক কোণে আবর্জনার স্তূপের কাছে এক অদ্ভুত লোক বসেছিল। তার চুল জট পাকিয়ে গিয়েছিল আর তাতে মাটি মাখা ছিল। দাড়ি বেড়ে গিয়েছিল, যাতে হয়তো কয়েক মাস ধরে চিরুনি পড়েনি। তার গায়ে কাপড়ের নামে ছেঁড়া ন্যাকড়া ঝুলছিল, যা হয়তো সে কোনো ডাস্টবিন থেকে তুলেছিল। ওই লোকটা নিজের মনেই কিছু বিড়বিড় করছিল। আসা যাওয়ার পথে লোকেরা তাকে ঘৃণার নজরে দেখছিল। কেউ তাকে পাগল বলতো, তো কেউ নোংরা ভিখারি। মোড়ে ফলের একটা দোকান ছিল, যার মালিক সোহানলাল খুব রাগী ছিল। ওই পাগল লোকটা সোহানলালের দোকানের কাছে পড়ে থাকা একটা পচা কলা তোলার জন্য হাত বাড়াল। খিদে মানুষকে জানোয়ার বানিয়ে দেয়, আর সে তো তবুও মানসিকভাবে অসুস্থ ছিল। যেই সে হাত বাড়াল, সোহানলাল চেঁচিয়ে উঠল, আরে ও পাগল, চল হট এখান থেকে, আমার খদ্দের খারাপ করছিস, ভাগ এখান থেকে, নইলে ডান্ডা দিয়ে মারব। লোকটা ভয় পেল না। সে এক অদ্ভুত হাসির সাথে সোহানলালের দিকে তাকালো এবং একদম সাবধানের মুদ্রায় দাঁড়িয়ে গেল। সে নিজের কপালে হাত রেখে সোহানলালকে স্যালিউট করল আর জোরে বলল, জয় হিন্দ স্যার, শত্রু সীমান্তে আছে, আমরা পিছু হটব না। সোহানলাল আর ওখানে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে জোর জোরে হাসতে লাগল। একটা ছেলে বলল, আরে এ তো পাগল ফৌজি, রোজ এর এই নাটক চলে, সারা দিন নিজেকে বর্ডারে আছে বলে মনে করে। অন্য ছেলেরা মজা ওড়াতে ওড়াতে রাস্তা থেকে একটা পাথর তুলল আর ওই পাগলের দিকে ছুড়ে দিল। পাথরটা সোজা ওই লোকটার কপালে লাগল। রক্তের একটা সরু ধারা বেরিয়ে এলো, কিন্তু ওই পাগল না ব্যথার পরোয়া করল না রক্তের। সে শুধু নিজের স্যালুট ভাঙল না, সে ওভাবেই টান টান হয়ে দাঁড়িয়ে রইল, যেমন কোনো সিপাহী নিজের কমান্ডারের সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যা পাগলামির ছিল নাকি জেদের তা কেউ বুঝতে পারছিল না। ওই লোকটা ওখান থেকে সরল আর মোড়ের মাঝখানে থাকা খাম্বার কাছে চলে গেল। ওই খাম্বায় কেউ 15ই আগস্টে একটা ছোট প্লাস্টিকের তেরঙ্গা লাগিয়েছিল, যেটা এখন ছিঁড়ে নিচে পড়েই যাচ্ছিল। ওই পাগল দৌড়ে ওখানে গেল আর ওই পড়তে থাকা পতাকাটাকে নিজের নোংরা হাত দিয়ে এমনভাবে লুফে নিল, যেন কোনো মা তার পড়ে যাওয়া বাচ্চাকে বাঁচাচ্ছে। সে ওই নোংরা পতাকাটাকে নিজের ফাটা জামা দিয়ে পরিষ্কার করল, সেটাকে চুমু খেল আর নিজের পকেটে রেখে দিল। লোকেরা এটা দেখছিল আর বলছিল, দেখো নাটক, এই পাগল এবার পতাকা নিয়ে নাচবে। তখনই দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা যেতে লাগল। এটা পুলিশের জিপের সাইরেন ছিল না, এটা সেনার গাড়ির ভারী সাইরেন ছিল। শহরের লোক জানত যে আজ আর্মির নতুন জেনারেল সাহেব শহরের আর্মি ক্যান্টনমেন্ট পরিদর্শনে আসছেন। পুলিশরা সঙ্গে সঙ্গে মোড়ে ট্রাফিক থামিয়ে দিল। বাঁশি বাজাতে বাজাতে হাবিলদাররা চেঁচাতে লাগল, এই সব পেছনে যাও, রাস্তা খালি করো, আর্মির কনভয় আসছে, কেউ মাঝখানে আসবে না। ইন্সপেক্টর রাঠি নিজের জিপ থেকে নামলেন আর লাঠি উঁচিয়ে ওই পাগলের দিকে গেলেন, যে তখনও রাস্তার ধারে দাঁড়িয়ে ওই প্লাস্টিকের পতাকাটা সোজা করার চেষ্টা করছিল। ইন্সপেক্টর ধমক দিয়ে বললেন, এই পাগল, দেখতে পাস না সাহেবরা আসছেন, ওই দিকে যা, নর্দমার কাছে গিয়ে বস, তোর দুর্গন্ধে সাহেবের মুড খারাপ হয়ে যাবে, চল ভাগ। ইন্সপেক্টর তাকে ধাক্কা দিলেন। লোকটা টলমল করে গেল, কিন্তু সে ইন্সপেক্টরকেও ঘুরে সেলুট মারল আর বলল, স্যার, মিশন পুরো হয়েছে, রিপোর্টিং ফর ডিউটি স্যার। ইন্সপেক্টর নিজের কপাল চাপড়ালেন। তিনি দুজন হাবিলদারকে ইশারা করলেন যে একে ধরে পেছনে দাঁড় করিয়ে দাও। হাবিলদাররা ওই পাগলকে হাত ধরে ধরল আর ভিড়ের পেছনে ঠেলে দিল। তখনই সামনে থেকে আর্মির কনভয় নজরে এলো।
সবার আগে মিলিটারি পুলিশের বুলেট ছিল, তার পেছনে জিপসি, আর মাঝখানে ছিল একটা কালো রঙের চকচকে টাটা সাফারি, যাতে 3টে স্টার লাগানো ছিল। এই গাড়িটা ছিল লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের। বিক্রম সিং ভারতীয় সেনার একজন খুব কড়া এবং সম্মানিত অফিসার ছিলেন। ওনার নাম শুনেই শত্রুরা কাঁপত। ওনার পেছনে সেনার ট্রাকের একটা লম্বা লাইন ছিল। কনভয় ধীরে ধীরে মোড় দিয়ে পার হচ্ছিল। জেনারেল বিক্রম সিং নিজের গাড়ির পেছনে সিটে বসে বাইরের দৃশ্য দেখছিলেন। ওনার নজর ভিড়ের ওপর ছিল। তখনই ওনার গাড়ি ওই জায়গা দিয়ে পার হলো যেখানে ভিড়ের পেছনে ওই পাগল লোকটা দাঁড়িয়েছিল। হাবিলদাররা তাকে ধরে রেখেছিল। কিন্তু যেই ওই পাগল সেনার গাড়ি আর তাতে লাগানো তেরঙ্গা দেখল, তার ভেতরে না জানি কি বিদ্যুৎ খেলে গেল। সে হাবিলদারদের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। সে পুরো শক্তিতে চেঁচাল, অ্যাটেনশন! তার গলার আওয়াজে এত জোর আর গাম্ভীর্য ছিল যে আশেপাশে দাঁড়ানো লোকেরা ঘাবড়ে গেল। ওই পাগল ভিড় চিরে সামনে এলো আর রাস্তার ধারে একদম সাবধান হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের থুতনি ওপরে তুলল, ছাতি চওড়া করল আর নিজের ডান হাতের তালু কপালে রেখে এমন এক পারফেক্ট স্যালুট মারল যা দেখে যে কোনো ফৌজির বুক কেঁপে উঠবে। তার জামাকাপড় ছেড়ে ছিল, শরীর নোংরা ছিল, রক্ত ঝরছিল, কিন্তু তার ভঙ্গি, দাঁড়ানোর কায়দা এত নিখুঁত ছিল যেন সে কোনো প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। জেনারেল বিক্রম সিংয়ের নজর ওই পাগলের ওপর পড়ল। গাড়ির সামনে বেরিয়ে গিয়েছিল, কিন্তু জেনারেল সাহেব এমন কিছু দেখলেন যা ওনাকে বিচলিত করে দিল। উনি ওই পাগলের দাঁড়ানোর ভঙ্গি দেখলেন, উনি তার হাতের ওই ক্ষত দেখলেন, আর সবথেকে বড় কথা, উনি তার চোখে ওই আগুন দেখলেন যা উনি 15 বছর আগে আরও এক সিপাহীর চোখে দেখেছিলেন। জেনারেল বিক্রম সিং তৎক্ষণাৎ ড্রাইভারকে আদেশ দিলেন, গাড়ি থামাও, স্টপ দ্য কার। ড্রাইভার আর্জেন্ট ব্রেক মারল। টায়ারের আওয়াজের সাথে পুরো কনভয় থেমে গেল। পিছনে আসতে থাকা ট্রাক আর জিপও থেমে গেল। পুলিশরা ঘাবড়ে গেল। ইন্সপেক্টর রাঠি দৌড়ে এলেন যে হয়তো সুরক্ষায় কোনো গলদ হয়ে গেছে। জেনারেল বিক্রম সিং দরজা খুলে গাড়ি থেকে নিচে নামলেন। উনার ইউনিফর্মে লাগানো মেডেল সূর্যের আলোয় চকচক করছিল। তিনি নিজের কালো চশমা খুললেন আর পেছনের দিকে তাকালেন। সেখানে ওই পাগল তখনও স্যালুটের মুদ্রায় দাঁড়িয়েছিল, তার হাত নিচে নামেনি। জেনারেল বিক্রম সিং ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন। পুরো মোড় নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। সোহনলাল আর পাথর মারা ছেলেরা ভয়ে কাঁপছিল। তাদের মনে হলো যে জেনারেল সাহেব এবার এই পাগলকে মার খাওয়াবেন, কারণ এ রাস্তা আটকেছে। ইন্সপেক্টর রাঠি মাঝখানে এলেন আর বললেন, স্যার, আই এম সরি, এখানের পাগল, মাথার ঠিক নেই, আমি এক্ষুনি একে সরাচ্ছি। এই সিপাহী, নিয়ে যাও একে। জেনারেল বিক্রম সিং হাতের ইশারায় ইন্সপেক্টরকে চুপ করতে বললেন। ওনার নজর শুধু ওই পাগলের ওপর আটকে ছিল। জেনারেল সাহেব ওই নোংরা আর দুর্গন্ধময় লোকটার একদম কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা তখনও স্যালুট করেছিল। তার নজর সামনে স্থির ছিল, চোখের পলকও পড়ছিল না। জেনারেল বিক্রম সিং কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, মেজর? মেজর রণবীর? এই নাম শুনতেই ওই পাগলের শরীরে একটা শিহরণ হল। তার হাত ধীরে ধীরে নিচে এলো। সে নিজের ঘোলাটে চোখে সামনে দাঁড়ানো ওই উর্দিধারীকে দেখল। স্মৃতির মেঘ কাটতে লাগল। সে ধীর গলায় বলল, কোড নেম তুফান, মিশন লাহোর। জেনারেল বিক্রম সিংয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ইনি দেশের আর্মি চিফ ছিলেন, যিনি কখনো কাঁদতেন না, কিন্তু আজ রাস্তার মাঝখানে ওনার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছিল। উনি এগিয়ে গেলেন আর ওই নোংরা পাগলকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, শক্ত করে, এত শক্ত করে যেন কোনো হারানো সম্পদ ফিরে পেয়েছেন। জেনারেল সাহেবের দাগহীন ইউনিফর্ম ওই পাগলের নোংরা আর রক্তে মাখামাখি হয়ে গেল, কিন্তু উনার কোনো পরোয়া ছিল না। জেনারেল সাহেব কাঁদতে কাঁদতে বললেন, রণবীর, তুমি বেঁচে আছো, আমার শের, তুমি বেঁচে আছো। আমরা তো মেনে নিয়েছিলাম যে তুমি শহীদ হয়ে গেছো। 15 বছর কোথায় ছিলে তুমি? ভিড় স্তব্ধ ছিল। পুলিশরা মূর্তির মতো দাঁড়িয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে একটা পাগলকে জেনারেল সাহেব স্যার আর শের কেন বলছেন। জেনারেল সাহেব ওই পাগলের মুখ নিজের হাতে নিলেন। ওই লোকটা বাচ্চার মতো জেনারেলকে দেখছিল। সে ভাঙা ভাঙা গলায় বলল, স্যার, ওই লোকগুলো খুব মারত, নখ উপড়ে নিয়েছিল স্যার, কিন্তু আমি নিজের নাম বলিনি, আমি দেশের গোপন কথা বলিনি। স্যার, আমি পাস হয়ে গেছি না স্যার।
এটা শুনে ওখানে দাঁড়ানো প্রত্যেক ব্যক্তির কলিজা যেন মুখে চলে এলো। জেনারেল বিক্রম সিং ঘুরে ভিড় আর পুলিশদের দিকে তাকালেন। ওনার মুখ রাগে লাল ছিল। তিনি গর্জন করে বললেন, তোমরা কি জানো ইনি কে? যে মানুষটাকে তোমরা পাগল বলছো, পাথর মারছ, জানো ইনি কে? নিস্তব্ধতা ছেয়ে রইল। জেনারেল সাহেব চেঁচিয়ে বললেন, ইনি ভারতীয় সেনার প্যারা স্পেশাল ফোর্সেসের মেজর রণবীর সিং রাঠর, 1999 কার্গিল যুদ্ধের সবথেকে বড় হিরো, যিনি একা শত্রুর বাংকারে ঢুকে তাদের 10 জন সৈনিককে মেরেছিলেন। আর তারপর এক গোপন মিশনে পাকিস্তান গিয়েছিলেন। আমাদের খবর মিলেছিল যে একে ধরে মেরে ফেলা হয়েছে। কিন্তু ইনি ওখানকার জেলে ছটফট করতে থেকেছেন 15 বছর। ভাবতে পারো তোমরা, 15 বছর ধরে শত্রুরা এর শরীরের এক ইঞ্চি ভেঙেছে, একে পাগল বানিয়ে দিয়েছে। আর যখন ইনি কোনোভাবে দেশে ফিরে এলেন, তখন আমারই দেশের লোকেরা আমারই হিরোকে ভিখারি বানিয়ে দিল। জেনারেল সাহেবের গলা ধরে গিয়েছিল। লজ্জা হয় আমার, যে স্বাধীনতার বাতাসে তোমরা শ্বাস নিচ্ছ, সেটা এই পাগলেরই ভিক্ষা। এ নিজের যৌবন, নিজের পরিবার, নিজের মগজ সবকিছু তোমাদের জন্য হারিয়ে ফেলেছে। আর তোমরা একে কি দিয়েছ? পাথর, গালিগালাজ। সহনলাল দোকানদারের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। যেই ছেলেরা পাথর মেরেছিল তারা ভিড়ে লুকাতে লাগল। ইন্সপেক্টর রাঠির চোখেও জল চলে এলো। মেজর রণবীর, যাকে এতক্ষণ পাগল ভাবা হচ্ছিল, নিজের পকেট থেকে সেই নোংরা প্লাস্টিকের তেরঙ্গা বের করলেন আর কাঁপতে হাতে জেনারেল সাহেবকে দিলেন। বললেন, স্যার, পতাকা পড়তে দেওয়া যাবে না। দেশ বাঁচিয়ে নিয়েছি না আমরা। জেনারেল বিক্রম সিং ওই পতাকাটা নিলেন আর সেটা কপালে ছোঁয়ালেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের সাথে থাকা মেডিকেল অফিসারকে ডাকলেন, ডাক্তার, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো, মেজরকে মিলিটারি হসপিটাল নিয়ে যেতে হবে। এটা ভিআইপি ট্রিটমেন্ট, খবরদার যদি কোনো ত্রুটি হয়। তারপর জেনারেল সাহেব নিজে মেজর রণবীরের ছেঁড়া জামাকাপড় ঠিক করলেন, নিজের পকেট থেকে চিরুনি বের করে ওনার চুল ঠিক করে দিলেন, আর তারপর সবার সামনে ওই পাগলকে স্যালিউট করলেন। এবার এই স্যালিউট কোনো জেনারেলের কোনো মেজরকে ছিল না, বরং এক ভাইয়ের এক ভাইকে ছিল, এক মানুষের এক দেবতাকে ছিল। দেখতে দেখতে ওখানে দাঁড়ানো হাজারো ভিড় হাততালি দিতে শুরু করে দিল। ভারত মাতা কি জয়ের স্লোগান বাজতে লাগল। জেনারেল সাহেব মেজর রণবীরের হাত ধরলেন আর ওনাকে নিজের সাফারি গাড়িতে বসালেন, সেই সিটে যেখানে জেনারেল সাহেব বসতেন। যখন কনভয় ওখান থেকে বেরোল, তখন মেজর রণবীর গাড়ির জানলা দিয়ে বাইরে দেখছিলেন, আর ওনার মুখে শান্তি ছিল, কারণ উনি নিজের ঘর আর পরিচয় ফিরে পেয়েছিলেন। পরে জানা গেল যে মেজর রণবীরকে পাকিস্তান পাগলদের মতো সীমান্তে ছেড়ে দিয়েছিল, কারণ ওনার স্মৃতিশক্তি চলে গিয়েছিল। উনি ঘুরতে ঘুরতে এই শহর পর্যন্ত চলে এসেছিলেন। মিলিটারি হসপিটালে চিকিৎসার পর ওনার এটা মনে পড়ে গেল যে উনি একজন ফৌজি, আর আজ উনি নিজের বাড়িতে আছেন, যেখানে সেনা ওনাকে পুরো সম্মান আর বেতন দিল। কিন্তু প্রশ্ন এটা যে আমাদের কি প্রতিবার কোনো জেনারেলের আসার অপেক্ষা করতে হবে কোনো হিরোকে চেনার জন্য? আমাদের সমাজে কতই এমন মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা কোনো না কোনো দুর্ঘটনার শিকার, আর আমরা না জেনেই তাদের পাগল বলে দিই। সেদিন সোহানলাল আর ওই শহরের লোকেরা কসম খেল যে তারা কখনো কোনো অসহায়ের মজা ওড়াবে না, কারণ ছেঁড়া জামাকাপড়ের নিচে কোনো সম্রাটও থাকতে পারে। মেজর রণবীর প্রমাণ করে দিলেন যে এক ফৌজির শরীর ভাঙতে পারে, কিন্তু তার বিবেক আর দেশভক্তি কখনো মরে না। এই গল্প শেখায় যে আমরা যেই স্বাধীনতার উৎসব পালন করি তার মূল্য কেউ নিজের জীবন দিয়ে মিটিয়েছে। যদি কখনো রাস্তায় কোনো এমন ব্যক্তি দেখেন যে তিরঙ্গাকে সম্মান দিচ্ছে, তবে তার মজা ওড়াবেন না। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটা অবশ্যই শেয়ার করবেন, যাতে দুনিয়া ভারতের বীর সন্তানদের ব্যাপারে জানতে পারে। এমনই আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাবার আগে কমেন্ট বক্সে নিজের উপস্থিতি অবশ্যই জানাবেন। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসতে থাকবেন।